আজকে আমরা পড়ব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি হচ্ছে ইভলিউশন আর অভিযোজন হচ্ছে অ্যাডাপ্টেশন। তো এই ইভলিউশন আর অ্যাডাপ্টেশন একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অ্যাডাপ্টেশন চেঞ্জেস যেগুলো হতে থাকে প্রত্যেকটা জীবের মধ্যে, সেগুলোই অনেক বছর পরে ইভলিউশন, বিবর্তন বা অভিব্যক্তিতে গিয়ে পরিণত হয়। পুরো চ্যাপ্টারটার মধ্যে দিয়ে এই জিনিসগুলো আমরা ছোট ছোট করে দেখব এবং বুঝবো। প্রথমে আসব অভিব্যক্তি বা ইভলিউশনে। দেখো, ল্যাটিন শব্দ ইভলভেরি, এখান থেকে উৎপত্তি হয়েছে ইভলিউশন শব্দটার। এর অর্থ ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমান্বয়ে পরপর করে প্রত্যেকটা জীবের বিকাশ হওয়া বা একটা জীবেরই বিভিন্ন স্টেজে পরপর ক্রমান্বয়ে বিকাশ হওয়া। শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার কি বলেছেন এই নিয়ে? কোনো সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে, অর্থাৎ এই যে কোনো সত্তা বলতে এখানে জীবকে বোঝানো হয়েছে, কোনো জীবের বিকাশটা কি রকম হচ্ছে? মন্থর, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু গতিশীল, কখনো কিন্তু থেমে যাচ্ছে না, সেটা কন্টিনিউয়াস হতে থাকছে। এবং এই কারণেই দেখো লিখেছে পর্যায়ক্রমিকভাবে ঘটে। এবং নির্দিষ্ট সত্তা যখন সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, ঠিকই কথা, পর্যায়ক্রমিক ক্রমবিকাশ মানেই তো সে সরল অবস্থা থেকে এরপরে ধীরে ধীরে জটিল অবস্থায় যাবে, তখন ওই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা ইভলিউশন বলা হয়। ইভলিউশন বা অভিব্যক্তির সংজ্ঞা হিসেবে কি রয়েছে দেখো, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি, সবসময় মনে রাখবে, এই যে জীবের বিবর্তন হচ্ছে সেই জিনিসটা কিন্তু ইভলিউশনেরই অংশ। এবার আমরা আসবো অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তিতে। বিজ্ঞানীদের ধারণা কি রয়েছে দেখো, আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্র জলে জীবের আবির্ভাব ঘটেছে। এবার এই যে জীবনের উৎপত্তি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে, তাদের মধ্যে আমরা এখন পড়ব রাসায়নিক বিবর্তনবাদ, বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেনের দেওয়া মতবাদ। দেখো কি লিখেছি, বিজ্ঞানী ওপারিন 1920 সালে এবং বিজ্ঞানী হ্যালডেন 1930 সালে কি বলেছিলেন? আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগে পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের ফলে। মানে পুরো ব্যাপারটাই কিন্তু একটা জিনিস ভীষণ পরিষ্কার, সবসময় কিন্তু প্রথমে সরল যৌগ আসে, তারপর সেখান থেকে জটিল যৌগতে বিবর্তন হয়। এবার এই যে রাসায়নিক বিবর্তনবাদ, এর পয়েন্টগুলো পরপর আমরা দেখে নিই। দেখো, প্রথমে কি আছে? 1 নম্বরে জৈব যৌগের উৎপত্তি। আগেই বলেছি প্রথমে সরল জিনিস সৃষ্টি হতে হবে, তাহলে প্রথমে আগে জৈব যৌগের উৎপত্তি হবে, তারপর সেই সমস্ত জৈব যৌগগুলো জুড়ে জুড়ে অন্য নতুন জিনিস তৈরি হবে। দেখো, বিভিন্ন প্রকারের জৈব যৌগ ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল। এবার এই ধাপে ধাপে কোন জৈব যৌগ আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমে সৃষ্টি হয়েছে হাইড্রোকার্বন। প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটি ছিল হাইড্রোকার্বন, এটা ভালো করে মনে রাখবে। এবার এই হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে দেখো কি দিয়েছে, অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন ইত্যাদি। হাইড্রোকার্বন প্রথমে হয়ে গেল, এরপর এই যে কার্বনটা রয়েছে তার অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন হয়েছে। সেখানে কি আছে দেখো, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি হয়েছিল অক্সি ও হাইড্রক্সি যৌগ। এই অক্সি ও হাইড্রক্সি যৌগগুলোর কি উদাহরণ রয়েছে আবার? অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। এই যে প্রথমে এরা তৈরি হলো, তারপরে এরা তৈরি হলো, ক্রমশ দেখো জটিল হচ্ছে কিন্তু। এরপর কারা তৈরি হলো? শর্করা।
হাইড্রোক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন শর্করা সৃষ্টি হয়েছিল। এই যে এখানে এই যে হাইড্রোক্সি যৌগ যেগুলো তৈরি হয়েছে, এই যে এই তিনটে, এরা এরপরে কি করলো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যুক্ত হলো এবং ফাইনালি তিনটে রকমের শর্করা তৈরি করলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। এবার শর্করার পর কি তৈরি হয়েছে, স্নেহ পদার্থ। অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার গঠন করে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড গঠিত হয়। আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ সৃষ্টি হয়। তাহলে কি হলো ব্যাপারটা, অ্যালডিহাইড কিটোন তো আগেই তৈরি হয়েছিল, এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছ, তারা প্রথমে পলিমার গঠন করেছিল ঘনীভূত হয়ে। এরপর এই পলিমারগুলো যখন জারণ ঘটলো তখন ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। ফ্যাটি অ্যাসিড একা তৈরি হয়ে বসে থাকবে না, কারণ ফ্যাটি অ্যাসিড তো সরল যৌগ। তো এবার ফ্যাটি অ্যাসিড যে আছে তার সঙ্গে আবার গ্লিসারল যুক্ত হলো, সর্বোপরি দুটো যুক্ত হয়ে তৈরি হলো ফ্যাট বা স্নেহ পদার্থ। এরপর কি তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড। হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করলো। একটা জিনিস এখান থেকে ভীষণ পরিষ্কার, আমাদের যে জীব জগৎ রয়েছে, আমাদের এই জীব জগতের প্রত্যেকের শরীরেই কিন্তু শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই সমস্ত জিনিস দিয়েই আমাদের জীবদেহ তৈরি। তাহলে প্রথমে এই যৌগগুলো কি করে তৈরি হয়েছে সেটা এতক্ষণ ধরে শিখলাম। এরপর আস্তে আস্তে জীবদেহ তৈরি করা বা অন্যান্য বিবর্তনের দিকে এগোবো। এবার দেখো, জৈব যৌগগুলো আগেই দেখলাম তৈরি হয়ে গেছে। এবার তাহলে এখন কি পড়বো, জৈব যৌগের মিশ্রণ। বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এরা সমুদ্রের জলে প্রথমে মিশে গেল। মিশে যাওয়ার পরে কি সৃষ্টি হলো, গরম তরল স্যুপ, যাকে আমরা বলছি হট ডাইলিউট স্যুপ। তাহলে এই যে আগে আমরা দেখলাম যে কত ধরনের জৈব যৌগ উৎপন্ন হলো, সেগুলো যখন সমুদ্রের জলে মিশে গেল তখন একটা নতুন জিনিস তৈরি হলো, যেটাকে আমরা বলছি হট ডাইলিউট স্যুপ। এরপরে কি হবে, জটিল যৌগ তৈরি হওয়া এরপর শুরু হবে। গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলি কাছাকাছি আসার ফলে বিভিন্ন জটিল যৌগ তৈরি হলো। সেই জটিল যৌগগুলোর নাম কি, পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। এ দেখো, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড তৈরি অলরেডি হয়ে গেছে। তাহলে এর পরের স্টেপেই আমরা ডিএনএ আরএনএ পাবো, সেটা ভালোই বুঝতে পারছো। দেখো, তাই আছে নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। বিজ্ঞানীরা মনে করেন প্রথমে আরএনএ গঠিত হয়েছিল, পরে ডিএনএ গঠিত হয়। এখানে এই ছবিটা দেখো, এই যে আদি পৃথিবী এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, নিউক্লিওটাইড তৈরি হয়েছে প্রথমে, সেখান থেকে তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিনই এরপরে প্রোক্যারিওটিক কোষে ঢুকেছে, তারপরে ইউক্যারিওটিক কোষে ঢুকেছে এবং প্রত্যেকটা এই প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা জানি ইউক্যারিওটিক কোষ তো অনেক ধরনের হয়, সেখান থেকেই জীবজগতের সৃষ্টি হয়েছে। তো দেখো তারপরে আরো কত কোষের সৃষ্টি হয়েছে, মেটাজোয়ান কোষ, ক্ল্যামাইডোমোনাস, এককোষী উদ্ভিদ, অ্যামিবা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। এবার তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারছো, জীবের উৎপত্তি এবং কোষীয় জীব গঠন কি করে সরল জৈব যৌগ দেখে ধীরে 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 পুরো ব্যাপারটা ঘটেছে। এবার দেখো আরেকটা জিনিস বলি, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি। এই যে এতক্ষণ আগে আমরা পড়লাম জটিল জৈব যৌগ হিসেবে, মানে সরল জৈব যৌগ হিসেবে অনেক কিছু তৈরি হলো, তারপরে কি হলো, তারপরে জটিল যৌগ হিসেবেও অনেক কিছু তৈরি হলো। এইবার সেখানে যে প্রোটিন তৈরি হয়েছিল সেই প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়া সার্ভেট বলা হয়। এই যে কোয়া সার্ভেটের ছবি দিয়েছি এখানে। এবার বলি, কোলয়েড জাতীয় পদার্থ হচ্ছে একটা মিক্সচার টাইপ, সেটার মধ্যে কিছু সাসপেন্ডেড পার্টিকেল থাকে, সেইটাকেই কোলয়েড জাতীয় পদার্থ বলা হয়।
এবার এখানে তোমরা দেখতে পাবে কি বলা হয়েছে, কোয়াসার্ভেট হলো লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন এক সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ থাকে। দেখো এই যে লিপিড রয়েছে, প্রোটিন রয়েছে আর কার্বোহাইড্রেটও রয়েছে। এই সমস্ত জিনিসপত্র মিলিয়ে এই কোয়াসার্ভেটটা তৈরি হয়েছে। প্লাস তাতে কি বলেছে, এই যে কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ, এই যে দ্বিস্তরী আবরণ, এই যে বাইরের দিকে আর ভেতরের দিকে। কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা ছিলেন ওপারিন 1920। ওপারিন যে বিজ্ঞানীর নাম আমরা আগেই পড়েছি, তার মতে বলে কোয়াসার্ভেট থেকেই আদি কোষ সৃষ্টি হয়েছিল। এবার আমরা ওপারিন ও হ্যালডেনের মতবাদ পড়লাম, বিজ্ঞানী দুজন। এবার আরেকজন বিজ্ঞানীর মতবাদ পড়ব, তিনি হলেন বিজ্ঞানী ফক্স, 1965। ওনার মতবাদ কি, প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। এ দেখো উনি আবার নতুন একটা জিনিস আবিষ্কার করেন, মাইক্রোস্ফিয়ার। তো সেই মাইক্রোস্ফিয়ারটা কি, এটি অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ উৎপন্ন হয়েছিল সমুদ্রের জলে, যার নাম ছিল প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। তাহলে ফক্স কি বললেন, এই যে মাইক্রোস্ফিয়ার, উনি একটা নতুন জিনিস আবিষ্কার করলেন। এই যে এটি কি, অর্ধবেদ্য পর্দা বেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। এই যে অর্ধবেদ্য পর্দা রয়েছে দেখো, আর এর ভেতরে প্রোটিনের আস্তরণ রয়েছে। এবার এই মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ উৎপন্ন হয়, এই যে যার নাম এখানে আমরা বলেছি প্রোটোবায়ন্ট। অরিজিন অফ লাইফ অর্থাৎ এই যে জীবনের উৎপত্তি সম্পর্কে দুই বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন। বিজ্ঞানী দুজন হচ্ছেন স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে। 1953 সালে ওরা একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? তারা একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে তারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন। এই পরীক্ষায় তারা পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছিলেন। টানা 18 দিন ধরে এই পরীক্ষার পুনরাবৃত্তি করেছিলেন তার। এখানে প্রসঙ্গত বলে রাখি, এই মিলার ও উরের যে পরীক্ষা, সেই পরীক্ষা ওপারিন ও হ্যালডেনের মতবাদকে স্বতঃসিদ্ধ করে। অর্থাৎ ওপারিন ও হ্যালডেন যে মতবাদ দিয়ে গেছিলেন সেটা যে সর্বৈব সত্য সেটাই প্রমাণ করে। যে যন্ত্র তারা বানিয়েছিলেন তার অংশগুলো কি কি? তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটি ইলেকট্রোড। এই দেখো ইলেকট্রোড, এই যে এইটা আর এইটা, এই যে। তারপর আছে গোলাকার কাচের ফ্লাস্ক, এই যে গোলাকার কাচের ফ্লাস্ক। তারপর আছে গোলতল ফ্লাস্ক, এই যে দেখতে পাচ্ছ গোলতল ফ্লাস্ক। এরপর আছে ইউ আকৃতির কাচের নল, এই যে ইউ আকৃতির কাচের নল। এরপর আছে ঘনীভবন যন্ত্র, যাকে আমরা বলি কন্ডেন্সার, এই যে। এই অংশটা, এই যন্ত্রটা। এখানে বলে রাখি যে ঘনীভবন যন্ত্র বা কন্ডেন্সারের কাজটা কি। এখান দিয়ে দেখতে পাচ্ছ এইখান দিয়ে একটা নল গেছে, এই নলটার মধ্যে দিয়ে যে জিনিসটা যাবে, অর্থাৎ সেটা জলীয় বাষ্পই সাধারণত হওয়া উচিত, সেই জিনিসটাকে তরল পদার্থে পরিণত করে এই ইউ আকৃতির নলে জমা করাই এই ঘনীভবন যন্ত্রের কাজ। এই যন্ত্র কি করছে দেখো, দেখো এখান দিয়ে ঠান্ডা জল ঢুকছে এই নলটা দিয়ে। তারপর ভিতরের
যে নলটা রয়েছে সেই নলটার মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে বা যে গ্যাসীয় মিশ্রণ রয়েছে সেই জিনিসটা এই ঠান্ডা জলের সংস্পর্শে এসে তরল হয়ে যাচ্ছে, তরল হয়ে নিচে এই ইউ আকৃতির নলের মধ্যে জমা হচ্ছে। আর এই ঠান্ডা জলটা যখন এই ভেতরের নলের জিনিসটাকে তরল করে দিচ্ছে তখন সে গরম হয়ে যাচ্ছে, আর এই গরম জলটা এই নল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কনডেন্সারের কাজটা বুঝতে পারলে। এবার পরীক্ষা পদ্ধতিতে আসি। কি করা হয়েছে? পরীক্ষা যন্ত্রের মধ্যে তারা আদি পৃথিবীর বিজারক পরিবেশ তৈরি করে, সেটা তো আগেই বলেছি। যন্ত্রের মধ্যে তারা জলীয় বাষ্প H2O, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, হাইড্রোজেন H2, 3-4 রকম গ্যাসের প্রবাহিত মিশ্রণে টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে ক্রমাগত তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি করেন। দেখো, এটা তো আগেই বলেছি, এই যে এই বড় একটা কাচের ফ্লাস্ক রয়েছে, গোল ফ্লাস্ক, এই ফ্লাস্কের মধ্যে দেখো এই যে অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প, হাইড্রোজেন, এই সমস্ত গ্যাসের মিশ্রণ রয়েছে। এবার তার মধ্যে এই যে ইলেকট্রোড রয়েছে দুটো, এই যে এই একটা, এই একটা। এবার এই গ্যাসীয় মিশ্রণের মধ্যে এই দুটো ইলেকট্রোড দিয়ে ক্রমাগত তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয়েছে। এরপর গ্যাস মিশ্রণকে কন্ডেন্সারের মধ্য দিয়ে প্রবাহিত করে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা হয়। এই দিকে যে আরেকটা গোলতল ফ্লাস্ক রয়েছে, এই যে সেখানে দেখো এই যে বার্নারের সাহায্যে সেখানে যে ফুটন্ত জল রয়েছে সেইটা দেখো বাষ্পীভূত হচ্ছে। এই যে বাষ্পীভূত হয়ে যে এখানে এই যে জলীয় বাষ্প জমা হচ্ছে, এই জলীয় বাষ্প ক্রমাগত এই নল দিয়ে এদিকে আসছে, এসে এই নলের মধ্যে এই গ্যাসীয় মিশ্রণের সাথে একটা মিশ্রণ ঘটাচ্ছে। তারপর কি হচ্ছে, এই যে জলীয় বাষ্প সমেত বিভিন্ন গ্যাসের মিশ্রণ সেটা এই নিচের দিকে নল দিয়ে নিচে আসছে। এখানে বসে আছে কন্ডেন্সার, এই যে কন্ডেন্সার এখানে বসে আছে। এবার এই যে গ্যাসীয় মিশ্রণ কন্ডেন্সারের জন্য সেটা জৈব কণা সমৃদ্ধ জলে পরিণত হচ্ছে। এই যে এইখানে জৈব কণা সমৃদ্ধ জলে পরিণত হয়ে এই ইউ আকৃতির নলে সেটা জমা হচ্ছে। এখানে একটা স্টপ কক দেওয়া আছে, দেখো এখানে কি লিখেছে, তরল পদার্থ ইউ আকৃতির নলে সঞ্চিত হয়। এবার এই যে ইউ আকৃতির নলে যে তরল পদার্থ সঞ্চিত হচ্ছে সেটা এই স্টপ কক দিয়ে আটকানো আছে। এই স্টপ ককটা খুলে দিলে দেখো নিচে জিনিসটা পড়ছে। এবার এইখানে যে তরল পদার্থটা জমা হলো সেই তরল পদার্থর প্রত্যেকটা ফোঁটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে কি পাবো, দেখো পর্যবেক্ষণ অংশে সেটা বলা হয়েছে। প্রাপ্ত ঘনীভূত তরল অংশ পৃথকীকরণ ও ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বিশ্লেষণ করে মিলার ও উড়ে তরলের মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি, রাইবোজ শর্করা, অ্যাডেনিন এবং প্রায় 15টি অ্যামাইনো অ্যাসিড পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা কি বললাম, এই যে আগেই বলেছি এই যে জৈব কণা সমৃদ্ধ জল এটা এই ইউ আকৃতির নলে জমা হচ্ছে, তারপর এই স্টপ কক দিয়ে সেটাকে আটকে রাখা হয়েছে, তারপর স্টপ কক খুলে দেওয়ার পরে এই যে ফোঁটা ফোঁটা করে সেই তরল পদার্থ নিচের দিকে পড়ছে। তো আমরা এই একটা ফোঁটাকে বড় করে যদি এরকম ভাবে বিশ্লেষণ করে দেখি, আচ্ছা বিশ্লেষণটা কিভাবে করছি সেটাও এখানে আরেকবার দেখে নিই। এই যে ক্রোমাটোগ্রাফি পরীক্ষার মাধ্যমে আমরা বিশ্লেষণটা করছি, করে কি দেখতে পাবো, তার মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড হিসেবে কি কি পেলাম, অ্যালানিন, এই যে অ্যাসপার্টিক অ্যাসিড, এই যে গ্লাইসিন, এই যে এছাড়া আমরা কি পেলাম, ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া, ফর্মিক অ্যাসিড, রাইবোজ শর্করা, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছো এই তরল পদার্থের মধ্যে আমরা সাধারণভাবে ওই প্রথমে যে বলেছিলাম না সরল জৈব যৌগ উৎপন্ন হয়েছিল সেই রকমই অনেক জিনিসপত্র কিন্তু আমরা এখানে খুঁজে পেলাম। এবার সিদ্ধান্ততে আসি।
সিদ্ধান্ত তাহলে কি দাঁড়ালো? উপরিউক্ত পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে আদি পৃথিবীর বিজারক পরিবেশে বজ্রপাত ও ইউভি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের গ্যাসীয় মিশ্রণ থেকেই প্রথমে বিভিন্ন সরল এবং পরে বিভিন্ন জটিল জৈব যৌগের সংশ্লেষ ঘটে। এর ফলেই আদি পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে। এটা তো আগেই বলেছি, প্রথমে সরল জৈব যৌগ উৎপন্ন হতে হবে, তারপরে সেখান থেকে জটিল জৈব যৌগ উৎপন্ন হবে, আর তারপর আস্তে আস্তে সেল গঠন হবে বা কোষ গঠন হবে, তারপর জীব সৃষ্টি হবে। এই গোটা জিনিসটা এইভাবেই হয়েছে। এবার আমরা পড়ব অভিব্যক্তি সেই যে প্রথম দিন থেকে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই একটু একটু করে ঘটে চলেছে, তার মধ্যে কোন কোন মুখ্য ঘটনা রয়েছে যেগুলোকে আমরা এক একটা সময়ের এক একটা বড় বিবর্তন বলে মনে করে থাকি। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলিকে আমরা একটা ছকের সাহায্যে প্রথমে দেখাচ্ছি। দেখো, একদম প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপর আস্তে আস্তে জীবনের উৎপত্তি হয়েছে, জীবনের উৎপত্তির পরে প্রথমে এককোষী জীবের উৎপত্তি হয়েছে, তারপরে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা হয়েছে। অর্থাৎ এই এককোষী জীবের উৎপত্তির পরেই দেখো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি হচ্ছে। সেই ব্যাকটেরিয়ারা অক্সিজেন ত্যাগ করেছে পরিবেশে, অর্থাৎ এই যে অক্সিজেন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, সেটার সূচনা সেখান থেকেই। তারপর কি হয়েছে, এককোষী জীবের পর বহুকোষী জীবের উৎপত্তি হয়েছে। এরপর মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি এবং তাদের বিবর্তন হয়েছে। তাহলে বহুকোষী জীবদের মধ্যে প্রথমে যারা এসেছে তারা হচ্ছে মাছ। এরপর কি হয়েছে, ডাঙার উদ্ভিদের বিবর্তন হয়েছে, মানে ডাঙাতে কত ধরনের উদ্ভিদ আছে এক একটা করে গড়ে উঠেছে। যেমন ধরো বিরুৎ, তারপরে গুল্ম, তারপর বৃক্ষ। বিরুৎ হচ্ছে একদম ছোট গাছ, গুল্ম হচ্ছে আরেকটু বড়, আর বৃক্ষ মানে আম, জাম, কাঁঠাল যেগুলো আমরা দেখতে পাই সেগুলো। এরপরে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হয়েছে। ডাঙায় উদ্ভিদ চলে এসেছে আর জলে মাছ চলে এসেছে, সুতরাং এবার তো নতুন বাসস্থান গড়ার দরকার হবেই। চার পেয়ে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ উভচর প্রাণীদের উদ্ভব হয়েছে। তাহলে কি দাঁড়ালো, প্রথমে মাছ, তারপরে এই যে উভচর প্রাণী, এরপরে ডাঙায় ওঠা, মানে এটা একটা ট্রানজিশন স্টেট বলতে পারো তোমরা। এই যে নতুন বাসস্থানের উদ্ভব হলো, তারপরে উভচর প্রাণীদের উদ্ভব হলো, তখনই বোঝা গেল যে জলে প্রাণী উৎপন্ন হয়েছে, এই যে মাছ, ঠিক আছে, এবার ডাঙাতেও প্রাণীর উদ্ভব হওয়া দরকার, ডাঙায় ওঠা। এরপরে সৃষ্টি হলো সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী আর স্তন্যপায়ী দুটো ভাগে ভাগ হয়ে প্রাণীদের বিবর্তন ঘটেছে। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি এতক্ষণ পর্যন্ত আমরা রেখাচিত্রের সাহায্যে দেখলাম। এবার আমরা সেই এক একটা ঘটনাকে ভালো করে এক্সপ্লেন করে দেখব। প্রথম কি ছিল, পৃথিবীর সৃষ্টি। প্রায় 450 কোটি বছর পূর্বে সূর্যের অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদানগুলি মুক্ত আয়নিত অবস্থায় ছিল। অর্থাৎ এই যে মৌলগুলোর কথা বলা হলো, এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা সবাই মুক্ত আয়ন হিসেবে বায়ুমণ্ডলে ঘোরাফেরা করত। পৃথিবীর আদিম পরিবেশ ছিল বিজারকধর্মী, মুক্ত অক্সিজেন তখনও পর্যন্ত পরিবেশে ছিল না। এরপরে স্টেজে কি এলো, জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তিতে দেখো কি বলেছে, প্রায় 350 কোটি বছর পূর্বে বিভিন্ন উপাদানের রাসায়নিক বিবর্তনের ফলে সরল জৈব উপাদান সৃষ্টি হয়। এবং মনে রাখবে, বারবার যেটা আগে থেকেই বলেছি, প্রত্যেকবার সরল জৈব উপাদান থেকেই জটিল জৈব যৌগের সৃষ্টি হয়। জৈবিক বিবর্তনের ফলে জীবনের উৎপত্তি ঘটে। এই যে বিভিন্ন উপাদানগুলো কি কি, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, বিদ্যুৎ, ইউভি রশ্মি, কসমিক রশ্মি ইত্যাদি। তারপর জীবনের উৎপত্তির পরেই হলো এককোষী জীবের উৎপত্তি। সেখানে কি হলো, প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্রের গরম তরল সুপে কোয়াজারভেট কণাগুলি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন ইত্যাদি আবরণী সহ উৎসেচক ও আরএনএ এর সহায়তায় এককোষী জীবের বা প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব ঘটে। এরা ছিল কেমো অটোট্রফিক।
এখানে বলে রাখি, এই যে কেমো অটোট্রপিক কথাটা বলেছি, অর্থাৎ কেমিক্যালি বা রাসায়নিকভাবে ওরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারত। অটোট্রপিক নিজেরা নিজেদের খাবার তৈরি করে, আর কেমো অটোট্রপিক অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়াতে এই কাজটা ওরা করে থাকে। এরপর কি হলো, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগ। তখনও পর্যন্ত কিন্তু পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না, তখনও পর্যন্ত অক্সিজেন শুধুমাত্র আয়ন অবস্থায় ছিল। এরপর পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় আদি জীব ব্যাকটেরিয়া। ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করতে থাকলো। আমরা এটা সবাই জানি, যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় সেই সময় অক্সিজেন উদ্ভিদ পরিত্যাগ করে এবং সেই অক্সিজেন বায়ুমণ্ডলে জমা হতে থাকে, যা অন্যান্য জীবেরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। ফলে অন্যান্য জীব সৃষ্টির সূচনা হলো। এই সময় নীলাভ সবুজ শৈবালেরও সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়ার মতনই এই নীলাভ সবুজ শৈবালও সেই সময়ই সৃষ্টি হয়েছিল। এরপর দেখো, এককোষী জীবের পরেই বহুকোষী জীবের উৎপত্তি আসবে। সমধর্মী সম্পন্ন কতকগুলি এককোষী জীব একত্রে শ্রম বন্টন করে বসবাস করতে শুরু করে। ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী জীব। ভলভক্স নামক শৈবাল এই ধরনের বহুকোষী জীব। দেখো, এখানে একটা শৈবালের ছবি দেওয়া আছে, তার মধ্যে দেখতে পাবে এই যে ছোট্ট 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 কলোনি করে অনেকগুলো শৈবালের কলোনি রয়েছে, আর সেই সমস্ত কলোনি সবাই মিলে আবার একটা বড় কলোনির মধ্যে রয়েছে। অর্থাৎ কি ব্যাপার হলো, এই যে এখানে বলেছি সমধর্মী সম্পন্ন কতকগুলো এককোষী জীব এরা একসাথে থাকা শুরু করলো। আর এরা যখন একসাথে বসবাস করতে শুরু করলো, তখন এদের সম্মিলিত যখন জনন হলো, তখন ধীরে ধীরে অনেক বহুকোষী জীব সৃষ্টি হয়ে গেল। সেই রকমই বহুকোষী জীব যা কিনা একদম প্রথমে শুরু হয়েছিল বা সৃষ্টি হয়েছিল, তার নাম হচ্ছে ভলভক্স। এরপর কি আসলো, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন। বহুকোষী অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকর্ড জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে। পরে নোটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। নোটোকর্ডটা কি, মেরুদণ্ডী প্রাণীদের পূর্বাবৎ অবস্থা। ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। এরপর দেখো, ডাঙার উদ্ভিদের বিবর্তন। বিভিন্ন জলজ শ্যাওলা জল থেকে ডাঙায় বিস্তার লাভ করে। শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ডাঙার উদ্ভিদ মস, ফার্ন, ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়। ফলে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হল। দেখো, প্রথমে জলজ শ্যাওলা আগেই তৈরি হয়ে গেছে, এবার জলে প্রাণ সৃষ্টি হয়ে যাবার পরে দেখতে হবে ডাঙার দিকে যাতে সেই প্রাণ অগ্রসর হয়, অর্থাৎ ডাঙায় উঠে ডাঙায় নতুন প্রাণ সৃষ্টির সম্ভাবনা যাতে সঞ্চার হয়, সেই জিনিসটা ঘটলো। এবার সেই জিনিসটা ঘটার সময় কি হলো, প্রথমে তো এককোষী শৈবাল ছিল, তারপর বহুকোষী শৈবাল আসলো, তারপর আস্তে আস্তে উদ্ভিদের বিভিন্ন বিবর্তন হতে থাকলো। বিবর্তনের জন্য প্রথমে তৈরি হলো দেখো মস, তারপর তৈরি হলো ফার্ন, তারপরে তৈরি হলো ব্যক্তবীজী অর্থাৎ জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ, তারপরে তৈরি হলো গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম জাতীয় উদ্ভিদ, যা আমরা এখন আমাদের চারপাশে দেখতে পাই। এরপর কি হলো, চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। পরিবেশের পরিবর্তনের ফলে মাছ থেকে উভচর প্রাণী ব্যাঙের উদ্ভব ঘটে। এরা ডাঙায় এসে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে থাকে। যখন জলে প্রাণের উদ্ভব হলো এবং আস্তে আস্তে ডাঙায় উদ্ভিদের উদ্ভব হলো, তাহলে ডাঙায় প্রাণীর উদ্ভব হওয়াটাও এখন খুব জরুরি। তখন কি হলো, আস্তে আস্তে জলজ প্রাণী থেকে স্থলজ প্রাণীর উৎপত্তি হতে থাকলো। সেই উৎপত্তিতে সবার প্রথম উভচর প্রাণী আমরা দেখতে পাই। উভচর প্রাণী হিসেবে সবার প্রথম পৃথিবীতে আসে ব্যাঙ। এরপর অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটলো। উভচর প্রাণী থেকে সৃষ্টি হয়েছিল সরীসৃপ প্রাণী, তাদের মধ্যে রয়েছে গিরগিটি, কুমির ইত্যাদি। এই সরীসৃপ প্রাণী থেকেই, যেটা আবার আগের বার বলেছিলাম, একদিকে পক্ষী এবং অপরদিকে স্তন্যপায়ী প্রাণীর কালক্রমে অভিযোজন ও অভিব্যক্তি ঘটেছিল। এই অভিযোজন ও অভিব্যক্তির ধারায় সবশেষে মানুষের উৎপত্তি হয়েছিল। জৈব অভিব্যক্তি বা ইভলিউশন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন।
তারা তাদের চোখে যেভাবে জৈব বিবর্তন বা অভিব্যক্তিকে হতে দেখেছেন সেই অনুযায়ী তারা তাদের মতবাদ দিয়েছেন। এই রকম মতবাদের মধ্যে প্রথম আমরা পড়ব ল্যামার্কবাদ। থিওরি অফ ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ককে দেখতে পাচ্ছ এখানে। ফরাসি বিজ্ঞানী জঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক 1809 সালে একটি বই লেখেন, যে বইয়ের নাম ফিলোসফি জুওলজিক। এই বইতে তিনি সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। ল্যামার্কের এই যে মতবাদ তাকে বলা হয় ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। ল্যামার্কিজম তো আমরা বললাম, কিন্তু সেই ল্যামার্কিজমের কি কি মতবাদ সেই ল্যামার্ক বিজ্ঞানী প্রদর্শন করেছিলেন সেগুলো এক একটা করে উদাহরণের সাথে জানব। প্রথম দেখো রয়েছে পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট। ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন মাটি, খাদ্য ও তাপমাত্রার উপর প্রভাব ফেলে এবং সেই কারণেই প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে। এখানে ল্যামার্কের মতবাদের সপক্ষে একটা উদাহরণ দেয়া হয়েছে। কি বলেছি দেখো, স্থলচর পাখি খাদ্যের খোঁজে জলে যাওয়ার পর ক্রমাগত সাঁতার কাটার ফলে পায়ের আঙুলগুলির অন্তর্বর্তী স্থানে পাতলা চামড়া সংযুক্ত হয়ে লিপ্ত পদে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে রয়েছে হাঁসের লিপ্ত পদ। দেখো এই যে এইটা হচ্ছে হাঁসের পা, এই যে তিনটে আঙুল, কিন্তু তার মাঝখানে যে এই অংশটা রয়েছে এইটাকে আমরা এই যে পাতলা চামড়া দিয়ে প্রত্যেকটা আঙুল জোড়া আছে একটা একটার সাথে, এই কারণে আমরা হাঁসের পাকে বলি হাঁসের লিপ্ত পদ। একটা জিনিস খুব পরিষ্কার, খাদ্য, তাপমাত্রা, বাসস্থান এইসবের উপর যদি প্রভাব ফেলে পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই একদল প্রাণী যারা এতদিন ধরে এক জায়গায় বসবাস করছিল তারা অন্য জায়গায় সরে যাবে, নিজেদেরকে সেইভাবে অভিযোজন ঘটিয়ে সেই জায়গাকার মতো করে নিজেদের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসবে। আর যেটা আরেকটা উদাহরণ, মানে এই হাঁসের লিপ্তপদ নিয়ে বললাম, সেটাও বুঝতে পারছো নিশ্চয়ই যে আগে পাখিরা যেভাবে গাছের ডালে বসতে পারতো, তারপর সেইখান থেকে পাখিরা যখন জলচর পাখি হয়ে গেল সেই সময় সাঁতার কাটার জন্য তাদের ওই আঙুলগুলো পর্যাপ্ত ছিল না। তাই আস্তে আস্তে কি হলো, সেই আঙুলগুলোর মাঝখানে এই পাতলা চামড়ার উদ্ভব হলো যেগুলো সাঁতার কাটার জন্য উপযোগী। এরপর অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যানস। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়, কিন্তু ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়, কালক্রমে অবলুপ্ত হয়। এখানে দুটো উদাহরণ আছে। প্রথমটা দেখো, সাপের পূর্বপুরুষের গিরগিটির মতো 4টি পা ছিল, কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমান সাপের পা সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে। এ তো একদমই ঠিক। সবসময় আমরা কি দেখেছি, সাপ বুকে হেঁটে চলে, তাই জন্য তার পূর্বপুরুষের যদি পা থেকেও থাকে তাহলেও সেই পা কোনোভাবেই ব্যবহার না হওয়ার জন্য ক্রমান্বয়ে সেটি অবলুপ্ত হয়ে গেছে। এরপর কি আছে, উট পাখির পূর্বপুরুষের সক্রিয় ডানা ছিল এবং আকাশে উড়তে পারত, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না করার ফলে এখন সেই ডানার লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। উট পাখিকেও আমরা লাফিয়ে লাফিয়ে বা কিছু দূর উড়ে যেতে দেখেছি, খুবই কম সেটা। তাহলে বোঝা যাচ্ছে উট পাখির পূর্বপুরুষেরও ডানা হয়তো ছিল, সেই সক্রিয় ডানা কাজও করত, কিন্তু বংশানুক্রমে বা পরম্পরা অনুযায়ী যেহেতু উট পাখি তার ডানার ব্যবহার করেনি, তাই পরবর্তী প্রজন্মে সেইগুলো লুপ্তপ্রায় অঙ্গ হয়ে গেছে। এখানে সাপের পা বিলুপ্ত এবং উট পাখির লুপ্তপ্রায় ডানা
দুটোরই ছবি দেয়া রয়েছে। এরপর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মে জীবে সঞ্চারিত হয়। অর্জিত হয় মানেই বুঝতে পারছো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু জন্মগত নয়, পরিবেশের প্রভাবে সেগুলো জীব নিজের জীবনকালে অর্জন করেছে। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। এইভাবে ধীরে ধীরে জীবের বিবর্তন ঘটে। ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা প্রতি প্রজন্মে একটু একটু করে লম্বা হয়ে বর্তমান কালের লম্বা গলা ও লম্বা পা বিশিষ্ট জিরাফের আবির্ভাব ঘটেছে। এই ছবিতে দেখতে পাচ্ছ প্রথমে জিরাফের উচ্চতা কম ছিল, এবার এই যে কম উচ্চতার জিরাফ যখন আস্তে আস্তে পরবর্তী প্রজন্মে দেখলো যে গাছের ডাল বা পাতা আরো উঁচুতে চলে যাচ্ছে, তখন সে আরো গলা বাড়িয়ে খাওয়ার চেষ্টা করলো। আর এইভাবে প্রত্যেক প্রজন্মে একটু করে গলা বাড়িয়ে খাওয়ার চেষ্টা করতে করতে ফাইনালি এখন আমরা যে জিরাফকে দেখতে পাই তার পাও লম্বা এবং গলাও যথেষ্ট লম্বা। এইভাবে জিরাফের বিবর্তন হয়েছে। 4 নম্বরে কি আছে? নতুন প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ নিউ স্পিসিস। ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। এতক্ষণ আমরা ল্যামার্কের মতবাদ সম্পর্কে জানলাম। ল্যামার্ক কিভাবে জৈব অভিব্যক্তি বা ইভলিউশনকে ব্যাখ্যা করেছেন সেটা দেখলাম, কিন্তু ওনার মতবাদের বিপক্ষেও কিছু যুক্তি রয়েছে। সেগুলো কি? কিছু উদাহরণ রয়েছে। বিজ্ঞানী ওয়াইসম্যান কি করেছিলেন দেখো, ইঁদুরের ওপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন। কিভাবে? তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালেন, নতুন অপত্যদের লেজ কেটে দিয়ে তাদের প্রজনন আবার ঘটাতে থাকলেন। এইভাবে 35 জনু ধরে লেজ কাটা সত্ত্বেও লেজবিহীন কোনো ইঁদুর কিন্তু সৃষ্টি করা যায়নি। যেখানে আমরা জানি যে ল্যামার্ক বারবার এটাই বলেছেন যে প্রত্যেকটা প্রজন্মে নতুন নতুন অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ক্রমান্বয়ে প্রভাবিত হতে হতে একটা প্রজন্ম অনেক দিন বাদে এমন আসবে যেটা নতুন প্রজাতি সৃষ্টি করবে। কিন্তু এখানে 35 জনু ধরে পরীক্ষা চালিয়েও কখনোই কিন্তু লেজ কাটা এই বৈশিষ্ট্য সম্পন্ন ইঁদুর তৈরি সম্ভব হয়নি। দ্বিতীয় কি উদাহরণ রয়েছে? ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছিকেই অন্ধ হয়ে জন্মাতে দেখা যায়নি। অভিব্যক্তি নিয়ে আগেই বলেছি যে অনেক বিজ্ঞানী অনেক রকম মতবাদ দিয়েছেন। এতক্ষণ ধরে ল্যামার্কের মতবাদ সেটা পড়লাম, তার উদাহরণ অনেক রকম কিছু দেখলাম। এবার আমরা ডারউইনবাদে যাব, অর্থাৎ এই যে ডারউইনবাদ, থিওরি অফ ডারউইন। এই যে ডারউইন বিজ্ঞানীর ছবি রয়েছে এখানে। চার্লস ডারউইন 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত HMS বিগল নামে একটি জাহাজে প্রকৃতিবিদ হিসেবে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। একটা জিনিস তো ঠিকই, যদি কোনো বিজ্ঞানীকে অভিব্যক্তির সপক্ষে বা বিপক্ষে কোনো মতবাদ দিতেই হয় তাহলে তাকে প্রচুর প্রাণী উদ্ভিদ এগুলো নিয়ে স্টাডি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। সেটাই 4-5 বছর ধরে এই মানুষটি করেছিলেন। 1859 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এইরকম নামে তিনি একটি বই লেখেন। সেই বইতে তিনি তার ভ্রমণকালীন অভিজ্ঞতা ও নমুনাগুলির উপর পর্যবেক্ষণ লব্ধ যে ফলাফল তা লিপিবদ্ধ করেন। জীবের অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের স্পষ্ট ও যুগান্তকারী যে মতবাদ তাকে বলা হয় ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ।
এবার ডারউইনবাদের ব্যাখ্যা পড়ব, কি কি উনি বলেছেন। প্রথম পয়েন্টে দেখো কি আছে, অত্যধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করা হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফল কি হয়, জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি হয়। উদাহরণস্বরূপ কি বলা হয়েছে, একটি স্ত্রী সালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। এই যে দেখতে পাচ্ছ সালমন মাছের ডিমের ছবি এখানে দেওয়া হয়েছে, দেখো একই সাথে কতগুলো ডিম এখানে রয়েছে, একটা থেকে বাচ্চা সালমন মাছ বেরোচ্ছে এরকমও রয়েছে, কিন্তু এক দুটো তো ডিম নেই, অনেকগুলোই ডিম রয়েছে। সেই রকমই একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করতে পারে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি যদি বেঁচে থাকতো তাহলে 750 বছরে হাতির সংখ্যা দাঁড়াতো 1,90,00,000। মানে সংখ্যাটা মিলিয়নে চলে যাচ্ছে। তবে এখানে মনে রাখতে হবে যে হাতি কিন্তু 12 বছরে একটা সন্তান প্রসব করে। এবার আমি ব্যাপারটা বলি, এই যে প্রচুর ভাবে বংশবৃদ্ধি করা বা অনেক ডিম দেওয়া বা অনেক বাচ্চা উৎপাদন করা, এটা করার কারণ কি বলতো? কারণ সমস্ত বাচ্চা কিন্তু বেঁচে থাকতে পারে না। এমনি কিন্তু ডারউইনের মতবাদকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়নি। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের একটা ব্যাপার ওনার মতবাদের মধ্যে রয়েছে। তো সেইখান থেকেই আমরা বলতে পারি প্রচুর পরিমাণে যদি উৎপাদন করা জীবের সহজাত বৈশিষ্ট্য হয়ে থাকে সেটা একদিক থেকে ভালো, কারণ প্রচুর পরিমাণে উৎপাদন হলে যে সকলেই বেঁচে থাকবে প্রাকৃতিক অবস্থায় বা সকলেই সব রকম ভাবে বেঁচে নিজেদের জীবনযাপন করতে পারবে এমনটা নয়, বেশিরভাগই হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরেও যে কজন বেঁচে থাকবে সেটা নিয়েই জীব তার পরবর্তী বংশধর আবার নতুন করে সৃষ্টি করতে পারবে। এবার দেখো দ্বিতীয় পয়েন্টে কি আছে, সীমিত খাদ্য ও বাসস্থান। এটা তো আমরা সবাই প্রায় জানি যে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্যও সীমিত। ঠিকই কথা, পৃথিবী অনেক বড় আমরা এটা জানি, কিন্তু পৃথিবীর আকার এবং আয়তনের তো একটা সীমাবদ্ধতা রয়েছে। তাহলে সেই আকার এবং আয়তনের মধ্যে যতজন জীব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে তারা সার্ভাইভ করে গেল, তারা পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে পারবে। কিন্তু যারা ওই অংশটার মধ্যে সার্ভাইভ করতে পারলো না বা যারা ওই সীমিত খাদ্য বা বাসস্থানকে নিয়ে ঠিক করে বেঁচে থাকতে পারলো না তারা নষ্ট হয়ে যাবে, তারা হারিয়ে যাবে প্রকৃতি থেকে। এরপর 3 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে কিন্তু বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। এটা তো একদমই সত্যি কথা। ডারউইন এই যে কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার ব্যাপারটা বলেছেন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এই রকম আখ্যা উনি দিয়েছেন। ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম প্রধানত 3 রকমের। প্রথমটা কি, অন্তঃপ্রজাতি সংগ্রাম, ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। এখানে কি হয়, একই প্রজাতির সদস্যদের মধ্যে সংগ্রামে অপেক্ষাকৃত দুর্বলরা কালক্রমে মারা যায়। উদাহরণ দেখো, একদল কুকুরের মধ্যে খাদ্য ও আশ্রয়ের জন্য লড়াই। এইখানে একটা ছবি রয়েছে, কিছুটা তোমরা সেটা বুঝতে পারবে। আর এমনি আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও একটা পাড়ার মধ্যে একদল কুকুর থাকে, এবার অন্য দল কুকুর যদি সেই পাড়ার মধ্যে চলে আসে তাহলে খাদ্য এবং বাসস্থান দুটোর জন্যই কিন্তু ওই পাড়ার মধ্যে 2 দল কুকুরের মারামারি লেগে যাবে। তাদের মধ্যে যারা দুর্বল তারা আহত হবে, কেউ মরে যাবে, আর যারা ঠিকঠাকভাবে সেই লড়াইতে জিতে যাবে সেই সমস্ত কুকুররা ওই পাড়ায় ভালোভাবে বসবাস করতে পারবে। এরপর দেখো দ্বিতীয়টা কি আছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম, ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম চলতে থাকে। যেমন ব্যাঙ কীটপতঙ্গ খায়, আবার সাপ ব্যাঙকে খায়। এই পুরো জিনিসটা আমরা ফুড চেনে দেখতে পাই। এই যেমন ধরো এই যে এখানে একটা কীটপতঙ্গ হিসেবে গ্রাস হপারকে দেওয়া আছে, এই গ্রাস হপারকে কে খাচ্ছে? ফ্রগ, ব্যাঙ খাচ্ছে। আবার এই ব্যাঙকে কে খেয়ে বেঁচে থাকছে? সাপ। মানে এইটা একটা প্রজাতি, এইটা একটা প্রজাতি, তাহলে 2 প্রজাতির মধ্যে বেঁচে থাকার সংগ্রাম চলতে থাকছে। এরপর সবশেষে একটা
সংগ্রামে আসি, সেটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম বা এনভায়রনমেন্টাল স্ট্রাগল। এখানে কি হয়, প্রতিকূল পরিবেশে জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, সেই জন্য এই প্রতিকূলতার সঙ্গেও কিন্তু জীবদের সংগ্রাম করতে হয়। প্রতিকূলতা বলতে সাধারণত এখানে কি কি কথা বলা হচ্ছে, এই যে ঝড় জল, বন্যা, ভূমিকম্প, খরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, এই সমস্তর কথা এখানে বলা হচ্ছে। এবার দেখব 4 নম্বর পয়েন্টে ডারউইন কি বলেছেন। ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, অর্থাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। এই যে দুটো জীবের মধ্যে পার্থক্য কিছু কিছু পরিলক্ষিত হলো, এই পার্থক্যগুলোকেই কিন্তু আমরা আসলে প্রকরণ বা ভেদ বলে থাকি। এমনকি একই পিতামাতার দুটি সন্তানের মধ্যেই কিন্তু কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হতে আমরা দেখতে পেয়েছি। এবার ডারউইনের ধারণা অনুযায়ী এখানে একটা জিনিস উনি বলেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। এই ভেদ বা প্রকরণ আসলে দু প্রকারের হয়, একটি হচ্ছে অনুকূল ভেদ, আরেকটি হচ্ছে প্রতিকূল ভেদ। অনুকূল ভেদ বা অনুকূল প্রকরণে কি হয়, এই রকম জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিক হারে বংশ বিস্তার করে। তাহলে আমরা কি বলতে পারি, অনুকূল ভেদ বা অনুকূল প্রকরণ জীবের জীবন সংগ্রামকে সাহায্য করছে, তাই সেই সমস্ত জীব পরিবেশে বেঁচে থাকতে পারছে। প্রতিকূল ভেদে কি হয়েছে, এই ভেদে বা এই প্রকরণে জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, প্রতিকূল ভেদ বা প্রতিকূল প্রকরণ জীবের জীবন সংগ্রামে সাহায্য করে না, তাই জন্য সেই সমস্ত জীব কিন্তু প্রাকৃতিক নির্বাচনে নির্বাচিত হতে পারে না, তারা প্রকৃতি থেকে অবলুপ্ত হয়ে যায়। 5 নম্বর পয়েন্টে ডারউইন কি বলেছেন, যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এই লেখাটার মধ্যে অনেক কিছু রয়েছে। এবার বলি, ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে আমরা যোগ্যতমের উদ্বর্তন বলি। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট যখন কথাটা বললাম, তার মানেটা কি দাঁড়াচ্ছে, প্রকৃতি যাদের যাদেরকে নির্বাচন করবে বা প্রাকৃতিক পরিবেশে যারা নিজেদের সুযোগ সুবিধা তৈরি করে নিয়ে বেঁচে থাকতে পারবে, তারাই কিন্তু আসলে যোগ্যতম, তারাই প্রকৃতিতে বেঁচে থাকার জন্য উপযুক্ত। আর বাকি যারা প্রকৃতির পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না, যারা জীবন সংগ্রামে হেরে যাবে, তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বা প্রকৃতি থেকে কালক্রমে অবলুপ্ত হয়ে যাবে। 6 নম্বর পয়েন্টে কি বলেছেন, প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন, এই অংশটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে এখানে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। ঠিকই কথা, যে সমস্ত জীবরা ওই যোগ্যতমের উদ্বর্তন অংশটা পড়তে গিয়ে যখন দেখলাম যে সমস্ত জীবরা জীবন সংগ্রামে জিতে গেল বা বেঁচে গেল, তারা কিন্তু আসলে প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো বলেই বেঁচে গেল। এবার প্রকৃতি যখন তাদের নির্বাচন করেছে, তখন তারা অন্যান্য জীবদের সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা লাভ করবে, কারণ তাদের মধ্যে অভিযোজনমূলক কিছু কিছু বৈশিষ্ট্য এসে নতুন করে ধরা পড়েছে। আর এই জিনিসটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা বলা যেতে পারে ন্যাচারাল সিলেকশন। 7 নম্বর পয়েন্টে ডারউইন কি বলেছেন, নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা তিনি ব্যাখ্যা করেছেন, অরিজিন অফ নিউ স্পিসিস। একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীবিত হওয়ায় উদ্বংশীয় জীব ও উত্তর পুরুষের মধ্যে বৈসাদৃশ্য অনেক বেশি হয়। এখানে উদ্বংশীয় জীব বলতে পূর্বপুরুষ জীবকে বলা হয়েছে, আর উত্তর পুরুষ বলতে পরবর্তী যে প্রজন্ম তাদের কথা বলা হয়েছে। এটা একদমই ঠিক যে এই যে অনুকূল প্রকরণগুলি যেহেতু পুঞ্জীভূত হচ্ছে সাধারণভাবে পরবর্তী প্রজন্মে, তাই আগের প্রজন্মের সাথে পরবর্তী প্রজন্মে যথেষ্ট মাপের বৈসাদৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এবং কি বলা হয়েছে, কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব হয়।
বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। এটা তো আমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছি। এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখব। ডারউইনবাদ অনুসারে উদ্বংশীয় জিরাফের দলে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ বর্তমান ছিল। এটা তোমরা এই ছবিটাতে দেখতে পাবে। এই যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ এ নম্বর ছবিটায় রয়েছে। এখানে বলা হচ্ছে, এই যে আগেই বললাম উদ্বংশীয় জিরাফ মানে হচ্ছে জিরাফের পূর্বপুরুষের কথা বলা হচ্ছে। এই সময় দেখো বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ বর্তমান ছিল। এ দেখো উঁচু গলার জিরাফ রয়েছে, তার থেকে একটু কম গলার দৈর্ঘ্য সেরকম জিরাফও রয়েছে। তো অনেক রকম উচ্চতা, মানে অনেক রকম গলার উচ্চতা সমন্বিত জিরাফ কিন্তু রয়েছে। এবার উঁচু ডালের পাতার নাগাল পাওয়ার জন্য দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফি প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায়। একদম ঠিক। যত এই যে এটা এই দ্বিতীয় ছবিতে দেখতে পাবে যে দীর্ঘ গ্রীবার প্রতি প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য, এই বি নম্বর ছবিতে এটা রয়েছে। এখানে দেখতে পাবে এই যে উঁচু ডালের পাতা যখন খেতে হচ্ছে তখন শুধুমাত্র লম্বা গলার যে সমস্ত জিরাফগুলো রয়েছে তারাই প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যটা পাচ্ছে, কারণ তারাই একমাত্র এই উঁচু ডালের পাতাগুলো খেতে পারছে। এবার দেখো দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যটি এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় এবং কয়েক জনুর পর সুদীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাফ দলের আবির্ভাব ঘটে। একদমই ঠিক। এই যে প্রাকৃতিক নির্বাচনে যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যটা দেখা গেল, অর্থাৎ কি লম্বা গলা সমন্বিত জিরাফগুলো এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হতে থাকলো। লম্বা গলা সমন্বিত জিরাফের যে বৈশিষ্ট্য সেটা এইভাবে সঞ্চারিত হতে থাকলো। আর কয়েক জনু পর একইভাবে জিরাফ জন্মাতে জন্মাতে ফাইনালি এই সুদীর্ঘ গ্রীবা সমন্বিত বা লম্বা গলা সমন্বিত জিরাফ দলের আবির্ভাব ঘটলো। এবার আমরা কি দেখব, যে বর্তমানকালে যে সমস্ত জিরাফরা রয়েছে চিড়িয়াখানায় গেলে আমরা দেখতে পাই তাদের মধ্যে কিন্তু গ্রীবার দৈর্ঘ্যের যতই তারতম্য হোক না কেন তবুও সমস্ত জিরাফের গ্রীবাই কিন্তু সুদীর্ঘ। এটা তোমরা এখানে এই সি নম্বর ছবিতে দেখতে পাবে, বর্তমানে সুদীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ। এতক্ষণ ধরে আমরা ডারউইনবাদের 7টা পয়েন্ট পড়লাম। প্রত্যেকটা পয়েন্টেই দেখলাম ডারউইন কিছু না কিছু পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে উনি কিছু না কিছু সিদ্ধান্তে এসেছেন। পুরো জিনিসটাকে এবার একটা বড় চার্টের সাহায্যে আমরা বুঝে নেব। প্রথম দেখো, প্রথম পর্যবেক্ষণ উনি কি করেছিলেন, জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি এবং খাদ্য ও বাসস্থান এই পৃথিবীতে জীবের জন্য ধ্রুবক। এখান থেকে তিনি সিদ্ধান্ত এসেছিলেন অস্তিত্বের জন্য জীবকে সংগ্রাম করতে হয়। এরপরে এই যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম তিনি সিদ্ধান্তে এলেন, এটা কত রকমের হয় সেটাও তিনি পর্যবেক্ষণ করেছিলেন। প্রথম হয়েছিল কি স্বপ্রজাতির সঙ্গে, দ্বিতীয় কি দেখেছিলেন বিষম প্রজাতির সঙ্গে, তৃতীয় দেখেছিলেন পরিবেশের সাথে। এই এত রকমের অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম থেকে উনি যে সিদ্ধান্ত এলেন সেটা হলো জীবদেহে পরিবর্তন বা ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। এবার এই যে সিদ্ধান্ত এলেন যে জীবদেহের পরিবর্তন, সেটাও তিনি পর্যবেক্ষণ করলেন। সেখান থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে যোগ্যতমের উদ্বর্তন হয়। তেমনি যোগ্যতমের জয়লাভ বা উদ্বর্তন, সেই জিনিসটা তিনি যখন পর্যবেক্ষণ করে দেখলেন সেখান থেকে সিদ্ধান্ত কি এলো, যে প্রকৃতি শুধুমাত্র যোগ্যতমকেই নির্বাচন করে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন জিনিসটা তিনি যখন এরপর পর্যবেক্ষণ করলেন তার সাথে সাথে এটাও দেখলেন যে বংশ পরম্পরায় প্রকরণ একত্রীকরণ হয়। সেখান থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে নতুন প্রজাতির উদ্ভব কিভাবে হয় সেইটা। তাহলে কি দাঁড়ালো, ডারউইন প্রত্যেকবার যে জিনিসগুলো পর্যবেক্ষণ করেছিলেন এবং সেখান থেকে যা সিদ্ধান্ত এসেছিলেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্তকেই তিনি দ্বিতীয়বার পর্যবেক্ষণের জন্য এনেছিলেন। সেখান থেকে উনি আবার নতুন করে কিছু সিদ্ধান্ত উপনীত হতে পেরেছিলেন। এতক্ষণ আমরা ডারউইনের মতবাদের বিভিন্ন তত্ত্ব, এছাড়াও এই মতবাদ অনুযায়ী কি কি উদাহরণ সমস্ত কিছু জানলাম। তার সাথে সাথে জানলাম যে ডারউইন তার নিজস্ব যেই তত্ত্বগুলো থেকে কি কি সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন। এবার আমরা দেখব এই ডারউইনবাদেরও কিছু ছোট ছোট ত্রুটি রয়ে গেছে, সেগুলো কি। ডারউইন ছোট ছোট প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন,
কিন্তু লক্ষ্য করা গেছে ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কিন্তু কোনো ভূমিকা নেই। এটা আমরা আগেও দেখেছি যে প্রকরণের ওপর ডারউইন গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু এইখানে কি বলা হচ্ছে যে ওগুলির বংশানুসরণ হয়নি, তাই জন্য অভিব্যক্তিতে ডারউইন যতই বলুন প্রকরণের অনেক গুরুত্ব আছে, কিন্তু আসলে সেরকম কোনো ভূমিকা পরবর্তী বিজ্ঞানীরা খুঁজে পাননি। ডারউইন কোষ ও জনন কোষের যে প্রকরণগুলি সেগুলো কি পৃথক করতে পারেননি। এটা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি যে কোষ আলাদা আর জনন কোষ সেটি নর্মাল কোষের থেকে কিন্তু আলাদা, তাই তাদের মধ্যে যে প্রকরণ বা ভেদ দেখতে পাওয়া গেছে সেটাও সেইভাবে আলাদা করাই উচিত ছিল, কিন্তু যেটা ডারউইন পারেননি। ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। প্রকরণ হচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছেন বা প্রকরণ ব্যাপারটাকে তিনি ধরতে পেরেছিলেন, কিন্তু তার উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা তিনি কিন্তু দিতে পারেননি। ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। এখানেও একই বিষয় যে যোগ্যতমের উদ্বর্তনটা যে হচ্ছে বা সেই জিনিসটাকে ডারউইন ভালোভাবে বুঝতে পেরেছিলেন, কিন্তু তার কারণ ব্যাখ্যা করতে তিনি অপারগ ছিলেন। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। তার একটাই কারণ, ডারউইন আসলে মিউটেশন ব্যাপারটাকে ঠিকভাবে ধরতে পারেননি। এবার দেখো, ডারউইনের যখন আমরা দেখলাম যে এত রকমের ত্রুটি বেরোলো, পরবর্তীকালে ডারউইন পরবর্তী যে সমস্ত বিজ্ঞানীরা এসেছিলেন তারা সকলে মিলে নতুন যে মতবাদ প্রবক্ত করলেন সেই মতবাদকে বলা হয় নিও ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ। এখানে দেখো নাম দেওয়া রয়েছে ওয়াইসম্যান, দ্য ভ্রেস, হুগো দ্য ভ্রেস, গোল্ডস্মিথ এবং হ্যালডেন। এই সমস্ত বিজ্ঞানীরা ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এই সিদ্ধান্তগুলিকে একসাথে বলা হয় নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ। এবার আমরা পড়ব ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য। দেখো, এতক্ষণ ল্যামার্কবাদের কি কি তত্ত্ব রয়েছে সেগুলো আলাদা করে জেনে নিয়েছি, এছাড়াও ডারউইনবাদে কি কি তত্ত্ব রয়েছে সেটাও আলাদা করে জেনেছি। এবার এই দুই মতবাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, সেই পার্থক্যগুলো ভালো করে বুঝবো। এবার দেখো, ল্যামার্কবাদে কি বলা হচ্ছে, জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদেহের অভিযোজন জনিত তারতম্য ঘটে। কিন্তু ডারউইনবাদে কি বলা হচ্ছে, যেসব জীব জীবন সংগ্রামে জয়ী তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এরপর ল্যামার্কবাদের দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে ব্যবহার ও অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চারিত হওয়ায় অভিব্যক্তি ঘটে। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র আমরা ল্যামার্কবাদে আগেই পড়েছি। ডারউইনবাদে কি বলছে, জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায় যা অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ। অর্থাৎ এখানে অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ হিসেবে ভেদকে ধরা হচ্ছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এই যে অর্জিত পরিবর্তন যা এই অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র থেকে পাওয়া গেছে সেগুলো বংশানুক্রমে সঞ্চারিত হয়ে অভিব্যক্তি ঘটছে। এরপর কি বলছে ল্যামার্কবাদে, দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল কিন্তু অব্যবহারের জন্যই বর্তমানে লুপ্তপ্রায়। আর ডারউইনবাদে কি বলা হচ্ছে, দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে এই মতবাদ কোনো ব্যাখ্যাই দিতে পারেনি। এতক্ষণ ধরে আমরা অভিব্যক্তি নিয়ে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতবাদ সম্পর্কে পড়াশোনা করেছি, সেই মতবাদের সপক্ষে বিভিন্ন উদাহরণও দেখেছি। এবার আমরা জানব অভিব্যক্তি যে সত্যি ঘটেছে, বছরের পর বছর বিবর্তন হয়ে হয়ে জৈব অভিব্যক্তির জন্য নতুন প্রজাতির যে সৃষ্টি হয়েছে বা একটাই প্রজাতির নতুনভাবে বিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করেছে, সেই ঘটিত কিছু প্রমাণ আমরা এবার দেখব। অর্থাৎ অভিব্যক্তির সাপেক্ষে যে যে প্রমাণ দরকার সেইগুলো আমরা এখন পড়াশোনা করব। এই অভিব্যক্তির সাপেক্ষে যে প্রমাণের ব্যাপারটা, এটা কিন্তু অনেক রকম প্রমাণ আছে, এক দু ধরনের নেই। আমাদের এখন যে পড়ার বিষয় সেটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। এবার প্রথম কথা হচ্ছে জীবাশ্ম ব্যাপারটা কি।
বহু বছর ধরে শিলাস্তরে অনেক প্রাণী অবলুপ্ত হয়ে গেছে, তাদের ধ্বংসাবশেষ চাপা পড়েছে। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের জন্য কখনো আংশিক কখনো সম্পূর্ণরূপে সেই পশু বা প্রাণী শিলাস্তরে একটা ছাপ রেখে গেছে, সেইগুলোকেই বলা হয় জীবাশ্ম। আর জীবাশ্ম নিয়ে যে বিষয়ে পড়াশোনা করা হয় সেই বিষয়টাকে বলা হয় প্যালিওন্টোলজি। তাহলে এখন আমরা জীবাশ্ম ঘটিত প্রমাণ সম্পর্কে পড়ব, অর্থাৎ প্যালিওন্টোলজিক্যাল কিছু এভিডেন্স সম্পর্কে আমরা জানব, যেগুলো আমাদেরকে যুক্তি দেয় বা প্রমাণ দেখায় যে সত্যি অভিব্যক্তি ঘটেছে। এবার এই জীবাশ্ম ঘটিত প্রমাণ দেখতে গিয়ে আমরা কাকে পাচ্ছি বা কিসের জীবাশ্ম ঘটিত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঘোড়ার। ঘোড়ার জীবাশ্মের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে তথ্য পাই তা হলো আধুনিক ঘোড়া, যার নাম ইকুয়াস, সে কি করে সৃষ্টি হয়েছে, তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস থেকে নিম্নলিখিতভাবে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বিবর্তনটা কিভাবে হয়েছে দেখো, প্রথমে ছিল ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং সবশেষে এখন আধুনিক যুগের যে ঘোড়া অর্থাৎ ইকুয়াস। এবার প্রত্যেকটা যুগে ঘোড়ার বিবর্তন কিভাবে হয়েছে ছবির সাহায্যে দেখব। দেখো, এইখানে জীবের নাম রয়েছে, এই হচ্ছে সময়কাল, আর এই হচ্ছে প্রত্যেকটা জীবের গঠনগত বৈশিষ্ট্য। প্রথম আসছে ইওহিপ্পাস, যার সময়কাল হচ্ছে ইওসিন যুগ। কি কি গঠনগত বৈশিষ্ট্য আছে, আকৃতি অনেকটা শেয়ালের মতো, এই যে ছবি, উচ্চতা 30 সেন্টিমিটার, যথেষ্ট ছোট, অগ্রপদে 4টি, পশ্চাৎ পদে 3টি আঙুল থাকে। এখানে শুধুমাত্র অগ্রপদেরই ছবি দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ 4টি আঙুল, এই যে 1 2 3 4, সব আঙুল ভূমি স্পর্শ করত। দেখতে পাবে মোটামুটি সবকটা আঙুলই সমান উচ্চতায় রয়েছে। পেশক দাঁত খাঁজবিহীন, অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। এই যে পেশক দাঁতের ছবি রয়েছে, এটাতে দেখো খুব একটা বেশি কিন্তু খাঁজ তোমরা দেখতে পাবে না, এবং এটা অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। মনে রাখবে ইওহিপ্পাস ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ। এবার আমরা পড়ব অলিগোসিন যুগে ঘোড়ার বিবর্তন হয়ে যে জীব সৃষ্টি হয়েছে। বিবর্তনের ফলে অলিগোসিন যুগে যে জীবকে আমরা পেয়েছি তার নাম হচ্ছে মেসোহিপ্পাস। এর গঠনগত বৈশিষ্ট্য কি দেখো, আকৃতি অনেকটা ভেড়ার মতো, এই যে উচ্চতা 60 সেন্টিমিটার, দেখো একটুখানি উচ্চতা বেড়েছে। অগ্রপদ ও পশ্চাৎ পদে 3টি করে আঙুল, তার মধ্যে মাঝের আঙুল লম্বা ও মজবুত। 3টে আঙুল দেখতে পাচ্ছ। এবার এই যে মাঝের যে আঙুলটা রয়েছে দেখো, এটা কিন্তু একটু লম্বা আর তার সাথে মজবুত, বুঝতেই পারছো এগুলোর থেকে। পেশক দাঁতে অল্প খাঁজ আছে, এই যে একটুখানি খাঁজ সবে শুরু হয়েছে, এর নাম মেসোহিপ্পাস। এবার মায়োসিন যুগে বিবর্তন ঘটে কি জীব সৃষ্টি হলো, মেরিচিপ্পাস। এর কি গঠনগত বৈশিষ্ট্য, আকৃতি অনেকটা টাট্টু ঘোড়ার মতো, উচ্চতা 100 সেন্টিমিটার, আগে 60 সেন্টিমিটার ছিল, দেখো এখন কিন্তু অনেকটাই উচ্চতা বাড়লো। অগ্র ও পশ্চাৎ পদে 3টি করে আঙুল, তার মধ্যে মাঝের আঙুল লম্বা খুরযুক্ত, এই যে এটা কিন্তু খেয়াল করবে। এই অগ্রপদে দেখো 3টে আঙুল রয়েছে এখানেও, এদের মধ্যে মাঝের আঙুলটা কি বলেছে, লম্বা খুরযুক্ত। লম্বা তো বটেই মাঝের আঙুলটা, তার সাথে দেখো এখানে খুর এসছে, এই যে। পেশক দাঁত ও পুরো পেশক দাঁত দীর্ঘ ক্রাউন সমন্বিত, ঘাস চিবানোর উপযুক্ত। এই যে পেশক দাঁতেরই এখানে ছবি দেওয়া আছে, এই যে ক্রাউন, এই জায়গাটা হচ্ছে ক্রাউন, এই যে দীর্ঘ ক্রাউন সমন্বিত, আর এই ক্রাউনটা থাকার জন্য দাঁতটা ঘাস চিবানোর উপযুক্ত হয়। এরপর প্লায়োসিন যুগে বিবর্তন ঘটে যে জীবের সৃষ্টি হলো তার নাম প্লায়োহিপ্পাস। এর গঠনগত বৈশিষ্ট্য কি ছিল,
আকৃতি আধুনিক ঘোড়ার মতো কিন্তু ছোট। এই যে আধুনিক ঘোড়ার মতোই দেখতে খানিকটা, কিন্তু আকৃতিতে ছোট। উচ্চতা 120 সেন্টিমিটার। এখনকার ঘোড়ারা আরো বেশি উচ্চতা সম্পন্ন হয়। এখানে এর অগ্রপদেরও ছবি দেওয়া আছে। দেখো আধুনিক ঘোড়ার অগ্রপদের মতোই খানিকটা একই রকম। আর পেশক দাঁতেরও ছবি এখানে দেওয়া আছে। এর নাম কি? প্লায়োহিপ্পাস। এরপরেই চলে আসছে প্লিস্টোসিন যুগে আমাদের এখন যে আধুনিক ঘোড়া, তার নাম ইকুয়াস। এর গঠনগত বৈশিষ্ট্য কি? আকৃতিতে আধুনিক যুগের ঘোড়া, একদম এরকমই ঘোড়া আমরা এখন দেখতে পাই। উচ্চতা দেখো 150 সেন্টিমিটার, যথেষ্ট লম্বা। খুরযুক্ত 1 আঙুল বিশিষ্ট প্রতিটা পা। এই যে খুর তো দেখতেই পাচ্ছ, একটাই আঙুল বিশিষ্ট সব কটা পাই এরকম। পেশক দাঁত ও পুরো পেশক দাঁত সিমেন্ট বিশিষ্ট। এই যে দেখতে পাচ্ছ পেশক দাঁতের ছবি এখানে দেওয়া আছে। এই পুরো সাদা অংশটা যেখানটা আমি এরকম রং করে দেখাচ্ছি, এই পুরো দাঁতটা কিন্তু সিমেন্ট বিশিষ্ট। তাহলে এই হলো ইকুয়াস, অর্থাৎ আধুনিক যুগের ঘোড়া। ঘোড়ার এতখানি বিবর্তন, এটা তো আমরা দেখতেই পেলাম। এবার এই কি কি বিবর্তন হয়েছে সেটাকে যদি ছোট করে সামারাইজ করি কি দাঁড়াবে? দেখো, আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ায় বিবর্তনের উল্লেখযোগ্য কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম হচ্ছে দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো এইটা হচ্ছে ইওহিপ্পাস, আদিমতম পূর্বপুরুষ, এই যে। আর এইটা হচ্ছে ইকুয়াস, আধুনিক ঘোড়া, এই যে। তাহলে বুঝতে পারছো দৈর্ঘ্য কিরকম ভাবে বৃদ্ধি পেয়েছে। সবকটা ছবির দিকে তাকালেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। তারপর দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, একদম ঠিক। এই ছবিতে আবার খেয়াল করো, এই দেখো ইওহিপ্পাসের কতটুকুনি পা ছিল, তারপর পায়ের দৈর্ঘ্য কিভাবে বেড়েছে। এরপর পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পাওয়া। এ দেখো এই ছবিটার দিকে তাকাও, ইওহিপ্পাসে দেখো কতগুলো আঙুল ছিল, কিন্তু ধীরে ধীরে দেখো আঙুলের সংখ্যা কিন্তু কমেছে। এই দেখো এখানে 3টে মেসোহিপ্পাসে, তারপর মেরিচিপ্পাসে 3টে, কিন্তু এগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, একটা বড়। তারপর প্লায়োহিপ্পাস আর ইকুয়াস দুজনেরই একটা করে আঙুল, এবং ইকুয়াসে সেই আঙুলে আবার ভালোভাবে একটা খুর বসে গেছে। পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, এটাও তোমরা দেখতে পাচ্ছ। এই যে 3 নম্বর আঙুল যেটা, এই যে এটা দৈর্ঘ্য প্রস্থে কিভাবে বৃদ্ধি পেয়েছে। শক্ত ভূমিতে দৌড়াবার জন্য শক্ত খুরের আবির্ভাব, যেটা ইকুয়াসে এবং প্লায়োহিপ্পাসে দুটোতেই দেখতে পাওয়া যায়। পেশক ও পুরো পেশক ক্রাউনের আয়তন বৃদ্ধি। দেখো এইখানে যে পেশক দাঁত রয়েছে আর এইখানে যে পেশক দাঁত রয়েছে তা একেবারেই আলাদা। এখানে কোনো রকম সিমেন্টিং এর ব্যাপার ছিল না, আস্তে আস্তে সেই জিনিসগুলো একটু একটু করে হয়েছে। ফাইনালি এই দাঁতটায় কিন্তু সিমেন্টিং বেশি আছে এবং ক্রাউনও রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ইওহিপ্পাস, যে কিনা পূর্বপুরুষ মানে ঘোড়ার পূর্বপুরুষ, তার থেকে এই যে আধুনিক যুগের ঘোড়া অর্থাৎ ইকুয়াসের উৎপত্তি, এইটা তো একটা বিবর্তনের মধ্যে দিয়ে হয়েছে। তাহলে এই যে অভিব্যক্তি বা জৈব বিবর্তনের সাপেক্ষে এই প্রমাণটা আমরা এখন কিন্তু পেয়ে গেলাম যে সত্যি ঘোড়ার পূর্বপুরুষ থেকে আধুনিক যুগের ঘোড়া এইভাবে বিভিন্ন যুগে বিবর্তিত হতে 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 এখন এইভাবে নতুন যুগের যে আধুনিক ঘোড়া সেটা সৃষ্টি হয়েছে। অভিব্যক্তির সাপেক্ষে আমরা এতক্ষণ জীবাশ্ম ঘটিত কিছু প্রমাণ পেয়েছি। এবার আমরা দেখব তুলনামূলক সারির স্থান অর্থাৎ কম্প্যারেটিভ অ্যানাটমি দিয়ে কি কি যুক্তি বা কি কি প্রমাণ আমরা সেখান থেকে পেতে পারি, যা থেকে আমরা বলতে পারি যে সত্যি বিভিন্ন জীব থেকে পরবর্তী জীবে জৈব বিবর্তন ঘটেছে। এই তুলনামূলক সারির স্থান বা এই কম্প্যারেটিভ অ্যানাটমি নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা 2 ধরনের অঙ্গকে খুঁজে পাই। একটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ আর একটি হচ্ছে সমসংস্থ অঙ্গ। এই দুটো অঙ্গের কিভাবে পরিবর্তন ঘটে এক জীব থেকে অন্য জীবে বিবর্তন ঘটেছে সেটা এবার আমরা দেখব। প্রথম আমরা আসব সমসংস্থ অঙ্গতে বা হোমোলোগাস অর্গান।
যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে। উদাহরণ হিসেবে কি কি আছে? তিমির ফ্লিপার, এই যে পাখির ডানা, এই যে বাদুড়ের ডানা, চিতাবাঘের অগ্রপদ আর মানুষের হাত। এরা সবাই হচ্ছে সমসমস্ত অঙ্গ। এই প্রতিটি অঙ্গের যদি আমরা গঠন পরীক্ষা করে দেখি তাহলে দেখতে পাবো যে একই রকম অস্থি দিয়ে এই সমস্ত অঙ্গ গঠিত। কি রকম বলে দিই এখানে আগে। দেখো, বাহু হিউমারাস অস্থি দিয়ে, পুরো বাহু রেডিয়াস ও আলনা অস্থি দিয়ে, কবজি ছোট অস্থি কার্পালস দিয়ে, করতল মেটাকার্পালস দিয়ে, আর আঙুল লম্বা ধরনের ছোট অস্থি ফ্যালাঞ্জেস দিয়ে তৈরি। ছবিটায় ভালো করে দেখাচ্ছি, দেখো। প্রথমে আসবো তিমিতে। দেখো এইখানে নাম্বারিং গুলো খেয়াল করো। 1 নম্বরে রয়েছে হিউমেরাস। এবার দেখো তিমির যে ফ্লিপার তার হিউমেরাস হচ্ছে এই অংশটুকু, এই যে। তারপর পাখির ডানার হিউমেরাস এই অংশটুকু। তারপর বাদুড়ের ডানার হিউমেরাস কোথায়? এই যে, দেখতে পেয়েছো? এরপর চিতাবাঘের যে অগ্রপদ সেখানে কোথায় হিউমেরাস? এই যে। এরপর মানুষের হাতের এইখানে হচ্ছে হিউমেরাস। বোঝা গেছে? এরপর আমরা আসবো রেডিয়াস ও আলনায়। তিমির ফ্লিপারে রেডিয়াস ও আলনা এই যে, পাখির ডানায় রেডিয়াস ও আলনা এই যে, বাদুড়ের ডানায় এই দিকে রেডিয়াস এই দিকে আলনা, তারপর চিতাবাঘের অগ্রপদে এই যে রেডিয়াস আলনা, মানুষের হাতেও দেখো এখানে রয়েছে রেডিয়াস ও আলনা। তারপরে আসবো কার্পাল। তিমির ফ্লিপারে কার্পাল রয়েছে এই যে, পাখির ডানায় এই যে, তারপর বাদুড়ের ডানায় এইখানে রয়েছে খুব ছোট্ট করে, তারপর চিতাবাঘের অগ্রপদে রয়েছে এই যে, এরপর মানুষের হাতে এইখানে। তারপর কি আছে? মেটাকার্পাল। মেটাকার্পালের ক্ষেত্রে কি দেখব? দেখি কোথায় কোথায় আছে। তিমির ফ্লিপারে এই জায়গাগুলো, এই যে, তারপর পাখির ডানায় এই জায়গাগুলো মেটাকার্পাল চলছে কিন্তু, হ্যাঁ। বাদুড়ের ডানায় মেটাকার্পাল কোথায়? এই যে। তারপর চিতাবাঘের অগ্রপদে মেটাকার্পাল এইখানে, আর সবশেষে মানুষের হাতে মেটাকার্পাল এই যে। এবার আসবো সবশেষে ফ্যালাঞ্জেসে। ফ্যালাঞ্জেসে দেখো তিমির ফ্লিপারে ফ্যালাঞ্জেস এইখানে, পাখির ডানায় এইখানে, বাদুড়ের ডানায় হচ্ছে এই যে, চিতাবাঘের অগ্রপদে এই জায়গায়, আর মানুষের হাতে এই জায়গায়। তাহলে কি দাঁড়ালো? বিভিন্ন জীব প্রজাতিতে প্রাপ্ত অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গ সৃষ্টির এই যে ঘটনা তাকে বলা হয় হোমোলজি। এই যে হোমোলোগাস অর্গ্যান, সেখান থেকেই ব্যাপারটা এসেছে হোমোলজি। বোঝা গেছে? এবার প্রাণীদের সমসমস্ত অঙ্গ তো জানলাম, এবার পড়বো উদ্ভিদের কি কি সমসমস্ত অঙ্গ আছে। পেঁয়াজের শল্কপত্র আর ক্যাকটাসের পত্রকণ্টক। এই যে পেঁয়াজের শল্কপত্র এখানে দেখতেই পাচ্ছ, সুন্দর করে দেখানো আছে। আর ক্যাকটাসের পত্রকণ্টক এই যে কাঁটা, ক্যাকটাসে যে কাঁটা হয়তো তোমরা সবাই জানো। উভয়ই কিন্তু পাতার রূপান্তর, কিন্তু তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কাজে। শল্কপত্র মাংসল ও পুরু, এটি খাদ্য সঞ্চয় করে, অন্যদিকে পত্রকণ্টক সুচালো,
এটি রক্ষণাত্মক একটি অঙ্গ, অর্থাৎ গাছকে রক্ষা করে অন্যান্য বাইরের আঘাত থেকে। তেমনি আরেকটা উদাহরণ রয়েছে আঙুর লতার আকর্ষ আর বৈঁচি গাছের কণ্টক। এই যে আঙুর লতার আকর্ষ দেখতে পেয়েছো, এই যে এখানে, আর বৈঁচি গাছের কণ্টক এই যে। বৈঁচি গাছে কত বড় কাঁটা একবার ভালো করে খেয়াল করো। দেখো উভয়ই কিন্তু গঠনগত দিক থেকে সমান, কারণ উভয়ই অগ্রমুকুল থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু দুজনের কাজ আলাদা। এই যে অবশ্যই আঙুর লতার যে আকর্ষ, সে আঙুর লতা গাছকে কোনো একটা লাঠি বা কোনো কিছুকে জড়িয়ে ধরে উঠতে আরোহণে সাহায্য করে, আর এই যে বৈঁচি গাছের যে কাঁটা, সেটা নিশ্চয়ই গাছকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। সমসমস্থ অঙ্গ দেখলাম। এরপরে দ্বিতীয় যে অঙ্গটা আগে বলেছি সমবৃত্তীয় অঙ্গ, সেটা কি? এই সমবৃত্তীয় অঙ্গ, অ্যানালোগাস অর্গান। যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু গঠন আলাদা, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন উদাহরণ কি আছে? পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা। একদম খুব ভালোভাবেই জানো পতঙ্গের ডানা পতঙ্গকে উড়তে সাহায্য করে, বাদুড়ের ডানাও উড়তে সাহায্য করে, পাখির ডানাও উড়তে সাহায্য করে, কিন্তু এদের গঠন আলাদা। এই যে ছবি এখানে দেওয়া রয়েছে, তিনটে ডানার ছবি। প্রতিটি অঙ্গের কাজ একই হলেও যদি আমরা গঠনগত দিক থেকে দেখি তাহলে কি পাবো? পতঙ্গের ডানা কাইটিন দিয়ে নির্মিত, এই যে এটা। পাখির ডানা পালক দিয়ে নির্মিত, এই যে, সে তো সবাই জানে। বাদুড়ের ডানা, যাকে আমরা প্যাটাজিয়াম বলি, সেটি ত্বকেরই অংশ, এই যে। তাহলে কি দাঁড়ালো? বিভিন্ন জীব প্রজাতিতে একই পরিবেশে জীবদের অভিযোজন ঘটে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির যে ঘটনা, তাকে বলা হয় অ্যানালজি। অ্যানালজি, আর সেখান থেকে এসেছে অ্যানালোগাস অর্গান। এবার আবারও প্রাণীদের যে এরকম অ্যানালোগাস অর্গান দেখলাম, তেমনি উদ্ভিদেরও রয়েছে কিছু সমবৃত্তীয় অঙ্গ। সেগুলো কি? আঙুর লতার আকর্ষ, তার সাথে যদি আমরা মটরের আকর্ষকে তুলনা করি তাহলে ব্যাপারটা এরম দাঁড়াবে। উভয়ের কাজই কিন্তু একই, আরোহণে সাহায্য করা। মানে এই মটরের যে আকর্ষ, সেটাও মটর গাছকে কোনো একটা লাঠির ডগা জড়িয়ে ধরে আরোহণে বা উপর দিকে উঠতে সাহায্য করে, তেমনি আঙুরের ক্ষেত্রেও তাই, এই আকর্ষ ওই একই কাজ করে। কিন্তু ব্যাপারটা কি? আঙুর লতার আকর্ষ আসলে কিন্তু কাণ্ডের রূপান্তর। এই যে দেখতে পাচ্ছ, এই কাণ্ডটা এখান দিয়ে গেছে, তারপর এই কাণ্ড থেকেই এই দেখো আকর্ষ বেরিয়েছে। কিন্তু মটরের আকর্ষ, এটা কিন্তু পাতার রূপান্তর। এই যে মটরের যে এই যে আকর্ষ, এটা কিন্তু পাতার ডগা থেকে বেরিয়েছে। এই যে এখানে পাতা রয়েছে, এই পাতার ডগা থেকে মটরের আকর্ষটা বেরিয়েছে। এতক্ষণ ধরে আমরা তুলনামূলক সারির স্থান নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা সমবৃত্তীয় অঙ্গ এবং সমসমস্থ অঙ্গ সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান সম্পর্কে। এই অর্গানের থ্রু দিয়ে কি করে আমরা অভিব্যক্তিকে প্রমাণ করতে পারি সেই জিনিসটা দেখব। প্রথমে জানতে হবে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান কি জিনিস। প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যাবে কোনো কোনো প্রাণীতে বিশেষ একটি অঙ্গের সক্রিয় কোনো কাজ থাকে না, কেবলমাত্র ছোট আকৃতির নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে সেই অঙ্গটি অবস্থান করে। কিন্তু হয়তো অন্যান্য প্রাণীদেহে সেই একই অঙ্গটি সক্রিয় অবস্থায় থাকে। যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায়, তবে ওই অঙ্গকে নিষ্ক্রিয় বা ভেস্টিজিয়াল অঙ্গ বলা হয়। এখানে বুঝতে হবে এই যে সক্রিয় অঙ্গ, যেটা কিনা অন্য প্রাণী দেহে কর্মক্ষম রয়েছে, কিন্তু কিছু কিছু প্রাণী দেহে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে বা লোপ পেয়েছে পুরোপুরি, সেই অঙ্গগুলি কিন্তু প্রাকৃতিক নির্বাচনে বাদ পড়ে যায়, অর্থাৎ সেই অঙ্গগুলির অ্যাকচুয়ালি আর কোনো কাজ থাকে না, তাই জন্যই তাদেরকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। এখানে উদাহরণ হিসেবে কি পড়বো আমরা? গিনিপিগের সিকাম, যেটা গিনিপিগে সক্রিয়, কিন্তু মানুষের অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গতে পরিণত হয়েছে। এই যে এই মানুষের এই অংশে যে অ্যাপেন্ডিক্স রয়েছে, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ, এর কোনো কাজ মানুষের দেহে নেই। তেমনি বানরের লেজ, এটাও সক্রিয় অঙ্গ বানরের ক্ষেত্রে।
কিন্তু সেটা মানুষের ক্ষেত্রে কক্সিস বা অনুত্রিকার স্থিতে অর্থাৎ একটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এই যে মানুষের এই অংশে এই কক্সিস হাড়টা থাকে, এইটার কিন্তু কোনো কাজ মানুষের দেহে নেই। মানুষের আরো অন্যান্য কতগুলি নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, যেমন কান নাড়ানো পেশি। এই যে এটা তো কর্ণছত্র, আমরা জানি এইখানে কতগুলো পেশি থাকে যেটা দিয়ে এই কর্ণছত্রটাকে নাড়ানো যায়, কিন্তু অন্যান্য প্রাণী দেহে এটা করা সম্ভব, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হয় না। তাই এই কান নাড়ানো পেশিটাও কিন্তু আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে। এরপর নিকটিটেটিং পর্দা। এই যে চোখের একদম এই অংশে একটি পর্দা থাকে, যেটা হয়তো অন্যান্য প্রাণী দেহে সক্রিয় হলেও মানুষের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয়। দাঁতের তৃতীয় মোলার ও ছুচালো ক্যানাইন। এই যে তৃতীয় মোলার দাঁত আর ছুচালো ক্যানাইন, এগুলো অন্যান্য প্রাণীদেহে সক্রিয় হলেও মানুষের ক্ষেত্রে এগুলোর কিন্তু কোনো কাজ নেই, তাই জন্য এগুলো মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। এবার শুধু কি মানুষের ক্ষেত্রে, উদ্ভিদ জগতেও যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলেও কিছু কিছু উদাহরণ আমরা পাবো যেগুলোকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান বলতে পারি। উদাহরণ হিসেবে কি পাবো? কালকাসুন্দা ফুলে, এই দেখো এখানে এই ফুলটার ছবি আমরা দিয়েছি, 10টা পুংকেশর থাকে, কিন্তু তাদের মধ্যে 4টেই হচ্ছে নিষ্ক্রিয় বা বন্ধা। এদেরকে একটা নতুন নামকরণ করা হয়েছে যার নাম হচ্ছে স্ট্যামিনোড। এবার আমরা আলোচনা করব মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ড কি করে সরল থেকে জটিল হয়েছে, অর্থাৎ এটাও একটা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ। একদম সরল হৃৎপিণ্ড হয়েছে মাছের, তারপরে আস্তে আস্তে উভচর এসছে, তারপরে সরীসৃপ এসছে, তারপরে শেষে এসছে পক্ষী ও স্তন্যপায়ী। তাদের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা জটিল। এবার এই যে মাছ থেকে পক্ষী বা স্তন্যপায়ী পর্যন্ত, অর্থাৎ সরল থেকে হৃৎপিণ্ড ক্রমশ জটিল হতে হতে গেছে, এই জিনিসটা এবার আমরা ভালোভাবে পড়াশোনা করব। প্রথম আমরা দেখছি মাছের হৃৎপিণ্ড। এর গঠনগত বৈশিষ্ট্য কি? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে একটা অলিন্দ, একটা নিলয়। সর্বদা দূষিত রক্ত পরিবাহিত হয় যা ওদের জলে চলাফেরার জন্য উপযোগী। এই যে দেখো, যেহেতু সর্বদা একদিক দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে তাই জন্য অ্যারোটা কিন্তু একদিকেই দেওয়া আছে। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, এই কারণে মাছেদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। রক্ত মাত্র একবার চলাচল করে বলে মাছের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়। মাছের পর আমরা এবার আসবো ব্যাঙের হৃৎপিণ্ডতে। এর গঠনগত বৈশিষ্ট্য কি? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 1টি নিলয়। 2টি অলিন্দ, 1টি নিলয়। অলিন্দ দুটি আন্ত অলিন্দ পর্দা দিয়ে পৃথক, তাই দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকে। এই যে এই অলিন্দটা এদিকে আর এই আরেকটা অলিন্দ এদিকে, দুটো যেহেতু অলিন্দ পৃথক অবস্থায় রয়েছে তাই রক্ত মিশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু নিলয়ে দেখো রক্ত মিশে যায়, নিলয়টা তো একটাই রয়েছে তাই জন্য সেখানে রক্তটা মিশে যাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। জলে ও ডাঙায় উভয় ক্ষেত্রে বিচরণের জন্য হৃৎপিণ্ড আগের থেকে একটু জটিল হয়েছে, অর্থাৎ মাছের থেকে ব্যাঙে কিন্তু হৃৎপিণ্ড একটু জটিল হয়েছে। এরপর আমরা পড়ব সরীসৃপের হৃৎপিণ্ড। এখানে আগেই বলে রাখি কুমির কিন্তু সরীসৃপদের মধ্যে ব্যতিক্রম। তো সাধারণভাবে অন্যান্য সরীসৃপের হৃৎপিণ্ডের গঠনগত বৈশিষ্ট্যতে কি দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে 2টি অলিন্দ এবং একটি আংশিকভাবে বিভক্ত নিলয় আমরা পাচ্ছি। 2টো অলিন্দ এই যে দেখতে পাচ্ছি, আর একটি দেখো একটি নিলয় রয়েছে কিন্তু এটি আংশিকভাবে বিভক্ত। কি করে? অসম্পূর্ণ আন্তঃনিলয় পর্দা। এই যে পর্দাটা দেখো অসম্পূর্ণ, এটা যদি পুরোটা এতটা পর্যন্ত থাকতো তাহলে কিন্তু এটা নিলয়টা দুভাগে বিভক্ত হয়ে যেত, কিন্তু এটা নেই।
অর্থাৎ এখানে দূষিত ও বিশুদ্ধ রক্তকে পৃথক রাখার বিবর্তন শুরু হয়েছে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা নিলয়ের মধ্যে দিয়ে অসম্পূর্ণ একটা আন্তঃনিলয় পর্দা তৈরি হচ্ছে, সেটা যত ছোটই হোক না কেন, তার মানে এই যে নিলয়ের মধ্যেও দুটো ভাগ করার একটা প্রবণতা শুরু হতে চলেছে, বা এটাকে আমরা বলতে পারি বিবর্তন বা হৃৎপিণ্ডের উন্নত হওয়ার প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। আর আবারও বলে রাখি, এই সরীসৃপের যে হৃৎপিণ্ডর গঠন আমরা এখানে পড়লাম, এখানে কিন্তু কুমির পড়ে না, কুমির কিন্তু ব্যতিক্রম। কুমিরের কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। এরপর ফাইনালি আমরা আসব পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড সম্পর্কে। এদের গঠনগত বৈশিষ্ট্য কি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এদের মধ্যে দেখতে পাওয়া যায়, 2টি অলিন্দ ও 2টি নিলয়। 2টি অলিন্দ, 2টি নিলয়। আন্ত অলিন্দ ও আন্ত নিলয় পর্দা দ্বারা আলাদা করা থাকে। এই যে আন্ত নিলয় পর্দা দেখতে পাচ্ছ, আর এইখানে ওপরের দিকে আন্ত অলিন্দ পর্দাও রয়েছে। বাঁ দিকে বিশুদ্ধ রক্ত এবং ডান দিকে দূষিত রক্ত সম্পূর্ণ পৃথকভাবে অবস্থান করে। এই যে এইদিকে বিশুদ্ধ রক্ত, এইদিকে দূষিত রক্ত, পুরোটাই কিন্তু একদম পৃথকভাবে অবস্থান করছে। দেহে বিশুদ্ধ রক্ত সরবরাহ লক্ষ্য করা যায়, সেটা আমরা সবাই জানি যে স্তন্যপায়ীদের দেহে বা পক্ষীদের দেহে একদম বিশুদ্ধ রক্ত ভালোভাবে সরবরাহ হয়। এই হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়। কেন? পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকে কম অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় এবং বাঁ দিকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এদের হৃৎপিণ্ডে তাহলে কি আমরা দেখলাম যে দুবার রক্ত প্রবেশ করে, তাই জন্য এদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়। তাহলে এতক্ষণ ধরে যে এতগুলো হৃৎপিণ্ড দেখলাম, সেই ছবিটাকে যদি সবাইকে একসাথে করি তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখো, এটা মাছের হৃৎপিণ্ড, এটা উভচর প্রাণীদের, এটা সরীসৃপের, এটা পক্ষী ও স্তন্যপায়ী। তাহলে মাছের ক্ষেত্রে কি দেখব? 2টি প্রকোষ্ঠ, ঠিক 2টি প্রকোষ্ঠ, কম অক্সিজেনযুক্ত রক্ত। বেশ, এরপরে আমরা কি দেখব? 3টি প্রকোষ্ঠ। 3টি প্রকোষ্ঠের মধ্যে উভচরে দেখতে পাচ্ছ 3টি প্রকোষ্ঠ খুব ভালোভাবেই রয়েছে। সরীসৃপের ক্ষেত্রেও কিন্তু এই 2টি প্রকোষ্ঠ ঠিক আছে, কিন্তু 3 নম্বর প্রকোষ্ঠটা যাকে বলে আংশিকভাবে বিভক্ত, তাই এখানে মিশ্র রক্ত পাওয়া যায়। এরপর দেখো, পক্ষী ও স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি আসছে? 4 প্রকোষ্ঠ, বেশি অক্সিজেনযুক্ত রক্ত। 4 প্রকোষ্ঠ এই যে, আর বেশি অক্সিজেনযুক্ত রক্ত এই যে এখানে, এই দিকটাতে পুরোটাই অক্সিজেনযুক্ত আর এই দিকটাতে পুরোটাই দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর যেহেতু 2 রকমের রক্ত পুরোপুরি আলাদা হয়ে গেছে, তাই জন্য শরীরে বেশি অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মাছের হৃৎপিণ্ড থেকে স্তন্যপায়ী হৃৎপিণ্ড পর্যন্ত হৃৎপিণ্ডের ভীষণভাবেই বিবর্তন ঘটেছে, ক্রমশ সরল থেকে ক্রমশ জটিল হয়ে উঠেছে হৃৎপিণ্ড। এই পুরো জিনিসটা আসলে অভিব্যক্তির সপক্ষে একটি প্রমাণ দেয়। এতক্ষণ আমরা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দিতে গিয়ে বিভিন্ন রকম তত্ত্ব ঘটিত প্রমাণ পেয়েছি, জীবাশ্ম ঘটিত কিছু প্রমাণ পেয়েছি, এটা ছাড়াও আমরা তুলনামূলক অঙ্গ সংস্থানগত কিছু প্রমাণ পেয়েছি, শারীরস্থানগত কিছু প্রমাণ অর্থাৎ কম্প্যারেটিভ অ্যানাটমি। এবার আমরা ভ্রূণতত্ত্ব ঘটিত একটি প্রমাণের দিকে এগিয়ে যাব। ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণকে আমরা বলছি কম্প্যারেটিভ এমব্রায়োলজি ঘটিত প্রমাণ। সেখানে কি হচ্ছে সেটা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে এমব্রায়োলজিটা কি। ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার যে অধ্যয়ন, তাকেই আমরা এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব বলি। ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণাকারী এক বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন ভন বিয়ার। তিনি ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করে কয়েকটি বিশেষ সিদ্ধান্তে এসেছিলেন। সিদ্ধান্তগুলো যদিও আমাদের সিলেবাসে নেই। বিজ্ঞানী ভন বিয়ারের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরেক বিজ্ঞানী যার নাম আর্নেস্ট হেকেল, তিনি তার বায়োজেনেটিক সূত্র, বায়োজেনেটিক ল আবিষ্কার করেন। এই সূত্রতে কি বলা হচ্ছে? 2টি মূল বিষয় রয়েছে। প্রথম, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, যাকে ইংলিশে আমরা বলতে পারি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এখানে বলে রাখা ভালো, অন্টোজেনি মানে হচ্ছে ডেভেলপমেন্টাল হিস্ট্রি,
ডেভেলপমেন্টাল হিস্ট্রি মানে এটাই বলতে চাইছি যে একটা ভ্রূণ যখন পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে সেই সময় সে যে সমস্ত ডেভেলপমেন্টাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে অন্টোজেনি বলা হচ্ছে। আর ফাইলোজেনি মানে হচ্ছে ইভলিউশনারি হিস্ট্রি, অর্থাৎ জৈব বিবর্তনের মধ্যে দিয়ে একটি জীব বা অন্যান্য সমস্ত জীব যেভাবে অভিব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে ফাইলোজেনি। এখানে কি বলা হচ্ছে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে জীব তার পরিস্ফুরণের মাধ্যমে যেমন অনেকগুলো স্টেজ অতিক্রম করতে করতে পরিবর্তিত হতে হতে যায়, সেই জায়গা দিয়ে যেতে যেতে সে কখনো কখনো ইভলিউশনারি হিস্ট্রি অর্থাৎ বিবর্তনের ধাপগুলোকেও ওইভাবেই অতিক্রম করতে করতে যায়। আরো ভালো করে বললে দেখো কি দাঁড়াচ্ছে, প্রতিটি জীব তার ভ্রূণের ক্রমপরিণতিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার জীবন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়। এতক্ষণ যে জিনিসটা এখানে বললাম সেটাই এখানে লেখা আছে। এবার মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়। কি কি? একই একই জিনিস দেখতে পাওয়া যায় কিন্তু, যেমন ধরো গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ, একসারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি, লেজ সদৃশ্য গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটম পেশি। এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে এইটা প্রথমটা হচ্ছে তোমার মাছের ভ্রূণ, তারপরেরটা ব্যাঙের ভ্রূণ, তারপরেরটা কচ্ছপের ভ্রূণ, তারপরে মুরগির ভ্রূণ, সবশেষে মানুষের ভ্রূণ। এই সবকটা ভ্রূণকেই দেখো মোরাললেস কিন্তু একই রকম দেখতে, অর্থাৎ ভ্রূণ যখন তার প্রথম দশায় থাকে সেই সময় সবাইকে একদমই প্রায় একই রকম দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য সবার মধ্যেই পরিলক্ষিত হয়। দেখো তাই লেখা আছে, প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য সবাইকে প্রায় একই রকম লাগে। ধীরে ধীরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকে এবং পূর্ণাঙ্গরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ঠিকই কথা, এই স্টেজগুলো সেকেন্ড স্টেজটা খেয়াল করো, সবকটা ভ্রূণেরই কিন্তু একটু একটু করে পরিবর্তন হয়েছে। আর থার্ড স্টেজে যখন পূর্ণাঙ্গ অবস্থায় ভ্রূণগুলো চলে এসেছে তখন দেখো একদমই পরিবর্তন হয়ে গেছে, যথেষ্ট নতুন রকমের পরিবর্তন এখানে দেখতে পাওয়া গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা থেকেই যায় যে প্রথম অবস্থায় ভ্রূণে এমন কিছু কিছু বৈশিষ্ট্য কেন দেখা যাচ্ছে যেগুলো হয়তো পরবর্তীকালে পূর্ণাঙ্গ অবস্থায় সেই সমস্ত প্রাণীদের মধ্যে দেখা যাচ্ছে না। এর উত্তর হিসেবে মনে করা হচ্ছে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে, তাই তাদের পরিস্ফুরণ পদ্ধতি সেটা কিন্তু সেই বংশধরেরা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হবে তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য ততটাই দীর্ঘস্থায়ী হবে। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্তন্যপায়ীদের ভ্রূণের সঙ্গে পাখির ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী। এই যে স্তন্যপায়ীদের যে ভ্রূণ সেইটা এবং পাখির ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী, কারণ জৈব বিবর্তনের দিক থেকে যদি আমরা দেখতে পাই পাখি এবং স্তন্যপায়ী এরা দুজন একসাথেই বিবর্তিত হয়ে তৈরি হয়েছে। তুলনামূলকভাবে যদি আমরা পাখি আর মানুষের যে ভ্রূণ তাদের সঙ্গে যদি মাছের ভ্রূণের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটা অনেকটা আলাদা।